পাগল হয়ে গেছো তুমি? একটা বার আমার কথা মনে হলো না? ঢ্যাং ঢ্যাং করে চলে এলে। দেখছো বৃষ্টিতে ভিজে কি অবস্থা হয়েছে আমার। অবাক হই। এক্সকিউজ মি। হোয়াট এক্সকিউজ মি? আজ আমি মামুনিকে গিয়ে বলবো তুমি যে আমায় একটুও ভালোবাসো না। তা বেশ বুঝতে পারছি। বিয়ের আগে কত কেয়ার, আর এখন কেয়ারের কটা পর্যন্ত তোমার মধ্যে নেই। শুভ্রর মাথা টোটালি হ্যাং। কি বলছে এই মেয়ে? সে কেন পাগলের খপ্পরে পড়লো না তো? এমন ভাবে কথা বলছে যেন মেয়েটা তার কত পরিচিত। শুভ্রর মনে এই মুহূর্তে একটা কথাই আসছে, আর তা হলো মেয়েটা বদ্ধ পাগল। ভ্রুকুচকে রাগী গলায় বলল, ও হ্যালো মিস, আপনি কি আমাকে চিনেন? আর এভাবে আমার গাড়িতে উঠে এলেন কেন? ন্যূনতম ম্যানার্স নেই আপনার মধ্যে। আর কিসের ভালোবাসা, কিসের বিয়ে? আপনি কি পাগলা গারদ থেকে পালিয়ে এসেছেন নাকি? রাগী গলায়। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন শুভ্র? প্রথম তো দোষটা তোমার, আর এখন আমাকে এই কথা শোনাচ্ছ। আবার না চেনার ভাব মারছো। সমস্যাটাকে তোমার আমি বুঝতে পারছি না, বলবা প্লিজ? শুভ্র যেন এবার আকাশ থেকে পড়ল। সে নিজের মনকে প্রশ্ন করছে, এটা কি করে সম্ভব? শুভ্রর যতটুকু মনে আছে সে মোটেও মেয়েটাকে তার নাম বলেনি। তাহলে মেয়েটা তার নাম জানলো কি করে? কেনই বা ইচ্ছে হচ্ছে এসব? কি হচ্ছে এসব? আপনি নামবেন প্লিজ, প্লিজ নামুন আমার গাড়ি থেকে। যত সব আজাইরা ঝামেলা। নাক ফুলিয়ে বলল, তোমার কাছে এখন আমি ঝামেলা হয়ে গেলাম? টানা 3 বছর আমার পিছে যখন ঘুরেছো তখন মনে ছিল না যে আমি আজাইরা ঝামেলা? তখন তো মধু লাগতো। মধু খাওয়া শেষ তো, এখন আমি তিতা করল্লা, তাই তো? শুভ্রর এবার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম। সে যে কি ঝামেলায় পড়েছে মাবুদ জানে। কোথাকার কোন মেয়ে সে তাকে যা তা বলছে, আর সে বসে বসে শুনছে। বাহ, অসাধারণ! কিন্তু এখন তো আর বসে থাকা যায় না। এই মেয়ের বক বক শুনে মাথা নষ্ট করার মতো সময় শুভ্র নেই। এর একটা বিহিত করতেই হবে। তাই গাড়ি থেকে বেরিয়ে মেয়েটিকে টেনে বের করে রাস্তায় দাঁড় করিয়ে দিল। মেয়েটি অবাক চোখে তাকিয়ে আছে, যেন সে এতটুকু আশা করেনি। না করলে নাই, তাতে শুভ্রর কি? ও কি কারো আশা পূরণের ঠিকাদারি রেখেছে নাকি? অবশ্যই না। তাহলে এই মেয়ের জন্য সমবেদনা দেখানোর প্রশ্নই ওঠে না তার। তাকে নামিয়ে দিয়ে আবার গাড়িতে এসে বসল। এসব ভাবতে ভাবতেই শুভ্র গাড়ি চালাতে মন দিল। সারাটা সন্ধ্যা অসম্ভব ব্যস্ততায় কেটেছে শুভ্রর। এত ব্যস্ততার মাঝেও মনের ক্যানভাসে অপরিচিতা মেয়েটির মুখটি ভেসে উঠেছিল বারবার। কে ওই মেয়েটা? কেন তার কথা শুভ্রর বারবার মনে পড়ছে? বিস্ময় মাখা টলমলে চোখ, ঠান্ডায় কেঁপে ওঠা তার পাতলা ঠোঁট, বৃষ্টির ঝাপটায় ভিজে যাওয়া তার লম্বা চুল যেন খুব করে টানছে শুভ্রকে। কেন কেন ওয়াই? কিন্তু আবারও শুভ্রর এসব ডাকে সাড়া দেওয়ার সময় থাকলে তো আর। সে তো কাজের দুনিয়ায় অন্ধ পথিক। মেয়েটির চিন্তাকে জলাঞ্জলি দিয়ে এক বুক ক্লান্তি নিয়ে শুভ্র রাত 11টায় বাড়ি ফিরল। বাড়িতে নিজের রুমে এসে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল শুভ্র। গাড়ির সেই মেয়েটা তার রুমেও ড্রেসিং টেবিলের সামনে বসে চুল চিরুনির আশ্রয় করছে। পরনে লাল টুকটুকি শাড়ি, হাতে লাল চুড়ি, মুখের মধ্যে একটু ভৌ ভৌ ভাব। কিন্তু কথা হলো, মেয়েটি এখানে কি করছে? কেন এবার তার রুমে? কি করছে সে? তাও আবার এমন সাজে? হচ্ছেটা কি তার সাথে? যে শুভ্র রুমে কেউ পা রাখার সাহস পায় না, সেখানে একটি পুচকে মেয়ে গিন্নি সেজে বসে আছে। সে মানতে পারছে না। এসব কি মানা যায়? শুভ্রর মাথা নষ্ট প্রায়। এসব কি হচ্ছে তার সাথে? এখন শুভ্র পাগল হওয়ার উপক্রম। এই মেয়ে তার রুমে কি করে? এটা কিভাবে সম্ভব? বাড়িতে এতগুলো মানুষ, অথচ এই মেয়েকে কেউ বাড়িতে ঢুকতে দেখলো না। স্ট্রেঞ্জ। শুভ্র আবারও তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটির দিকে তাকালো। লাল শাড়িতে অপরূপা সুন্দরী যাকে বলে, ঠিক তেমন সুন্দর মেয়েটি। এমন সুন্দর একটা মেয়ে নিজেকে তার বউ হিসেবে দাবি করছে, তাতে শুভ্রর খুশিতে নাগিন ডান্স দেওয়া উচিত। কিন্তু শুভ্রর মধ্যে কোনো হেলদোল নেই। আবার খুশি খুশি ভাব দেখা যাচ্ছে না, বরং তার চোখে মুখে বিরক্তি স্পষ্ট। আর কপালের ভাঁজ তার চিন্তার আকার প্রকাশ করে চলেছে ক্রমাগত। তার মাথায় এখন শুধু একটাই প্রশ্ন, কে এই মেয়ে? কেন মেয়ে এখানে কি করছে? শুভ্রর ভাবনার সুতোকে ছিন্ন ভিন্ন করে মেয়েটি লাফিয়ে তার সামনে এসে দাঁড়ালো। শুভ্র, তুমি চলে এসেছো? এত লেট কেন করো অলওয়েজ? আমি তোমার উপর রেগেছিলাম, কিন্তু দেখো তোমার মুখ দেখার সাথে সাথে সব রাগ হাওয়া। মেয়েটি কথাটা বলেই শুভ্রকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরল। এমন ভাবে জড়িয়ে ধরেছে সে যেন তার চিরচেনা। এমন কিছু হবে তা শুভ্র চিন্তাই করতে পারেনি। তার শরীরে যেন 420 ভোল্ট বিদ্যুৎ খেলে গেল। এতক্ষণ শুভ্র ভাবছিল হয়তো তার সাথে হ্যালুসিনেশন কিছু হচ্ছে,
বাট এখন মনে হচ্ছে ব্যাপারটা বাস্তব। কিন্তু আবার সেই কিন্তু শুভ্র সব চিন্তা ভাবনাকে উড়িয়ে দিয়ে মেয়েটিকে তাৎক্ষণিক এক ঝটকায় নিজের থেকে ছাড়িয়ে নিল। এই মেয়ে কে আপনি? হ্যাঁ, একজন অপরিচিত মানুষের বেডরুমে বউ সেজে বসে আছেন, আবার মাখামাখি করতে আসছেন। লজ্জা শরম নেই নাকি? আর ইউ লস্ট ইট? মেয়েটি ছলছল চোখে তাকিয়ে আছে। মনে হয় এখনই তার চোখ জোড়া দিয়ে বৃষ্টি ঝরবে। যেন এমন কিছু হবে সেটা সে প্রত্যাশা করেনি। সে কখনো ভাবেনি এমনটা হবে। তার চোখ জোড়ায় যেন হাজার অভিযোগ, হাজার প্রশ্ন। কাঁদো কাঁদো গলায়। শুভ্র, তুমি এমন কেন করছো? কি করেছি আমি? বিকেল থেকে অদ্ভুত ব্যবহার করছো। দেখো, তুমি যদি মজা করে থাকো তো এখন এসব বন্ধ করো। আমার মোটেও ভালো লাগছে না, বলে দিলাম। এবার রাগ করলে তুমি আমাকে কিছুতেই মানাতে পারবে না। রাগে চিৎকার করে বলল, চুপ, এসব ন্যাকা কান্না বন্ধ করুন। আপনি রাগ করুন বা সুইসাইড করুন, আই ডোন্ট কেয়ার। বাট আপাতত আমার ঘর থেকে, ইভেন আমার বাড়ি থেকে বিদায় হন, নয়তো পুলিশ ডেকে হ্যারাসমেন্টের কেস দিয়ে দিব। গেট লস্ট। শুভ্র, তুমি আমার মৃত্যু কামনা করছো? আর কি বললে? আমি বাড়ি থেকে যাব? পাগল হয়ে গেছো তুমি? কি আজে বাজে বকছো? যা বলছি তাই, জাস্ট গেট লস্ট। শুভ্রর কথাটা শেষ না হতেই মেয়েটি শুভ্রকে টেনে বিছানায় ফেলে দিয়ে শুভ্রর উপরে উঠে বসল, কলার টেনে। কি সমস্যা তোর? কি? বিকেল থেকে খেয়াল করছি খুব বার বেড়েছো না? কোন মেয়ের সাথে প্রেমালাপ করে বেড়াচ্ছিস যে আমাকে ভুলে গেছিস? বাড়ি থেকে বের হয়ে যেতে বলছিস? বল বল। শুভ্র ঘটনার আকস্মিকতায় ভ্যাবাচাকা খেয়ে গেছে। সে ভাবছে কি হয়ে গেল। ওর মাথাটা যেন ফাঁকা ফাঁকা লাগছে। কোনো মেয়ের এতটা কাছে আসা হয়নি কখনো তার। কথাগুলো যেন সব অগোছালো হয়ে জড়িয়ে যাচ্ছে কাপা গলায়। দেখুন, সরুন বলছি। ভালো হচ্ছে না কিন্তু, সরুন। কি আপনি আপনি করছো বেবি? কার কাছে মধুর চাক পাইছো যে আমি এখন আপনি হয়ে গেছি? হুম। মেয়েটি কথা বলতে বলতে শুভ্রর ঠোঁটের দিকে এগিয়ে আসতেই শুভ্রর হার্টবিট বেরিয়ে আসার উপক্রম। যেন তার শরীরে আত্মা নেমে অবস্থা। সে কোনো রকম চোখ খিচে বন্ধ করে নিল তার। কপালে এই শীতে সময়ও অল্প অল্প ঘামে ছড়াছড়ি। হঠাৎই শুভ্র তার মুখে হালকা বাতাস অনুভব করে চোখ মেলে তাকালো। মেয়েটি তার মুখে ফু দিচ্ছে। শুভ্র তাকাতেই খিলখিল করে হেসে ওঠে। মুখ ভেঙে রুম থেকে বেরিয়ে গেল। সব কিছুই যেন মাথার উপর দিয়ে গেল তার। তাড়াতাড়ি উঠে বসে কয়েক দফা লম্বা শ্বাস টেনে নিল। উফ, আরেকটু হলেই হয়তো শ্বাস আটকে যেত শুভ্রর। সে শুধু এখন ভাবছে এসব কিছু রিয়েলিটি হতেই পারে না। নিশ্চয়ই এসব শুভ্রর হ্যালুসিনেশন। হ্যাঁ, তাই হবে। না হলে কাল সকালে শুভ্র সাইকিয়াট্রিস্টের কাছে যাবে। এসব ঝামেলা আর ভালো লাগছে না তার। এভাবে কাল্পনিক বউয়ের প্যারা নিয়ে বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয়, কিছুতেই নয়। ভাবতে ভাবতে ডান পাশের দেয়ালটাতে তাকিয়ে আবারও একচোট অবাক হতে হলো তাকে। এ কি? এ তো শুভ্রর বিয়ের ছবি। আর তার পাশে বউ সেজে দাঁড়িয়ে থাকা মেয়েটিও তার পরিচিত। এই সেই মেয়ে যার সাথে কিছুক্ষণ আগেই সে ঝগড়া করলো। কিন্তু এটা কি করে সম্ভব? হাউ হাউ না না, আর চিন্তা করতে পারছি না। মাথায় প্রচুর যন্ত্রণা হচ্ছে। তার ভাবনার মাঝপথেই কানে ভেসে এলো তুমুল হাসির শব্দ। সবাই মিলে এমন পাগলের মতো হাসছে কেন? শুভ্র বুঝতে পারছে না। এই মাঝরাতে হাসির কম্পিটিশন শুরু করলো নাকি? কি হচ্ছে এসব? শুভ্র রুম থেকে বেরিয়ে সোজা নিচে নেমে গেল। ডাইনিং এ সবাই বসে আছে। সবার সাথে আছে সাহেল আর তার একদিনের বউ। সাহেলের কথার প্রতি উত্তরেই যে সবাই এভাবে হেসে উঠেছে তা বুঝতে আর বাকি রইল না শুভ্রর। শুভ্র এটা বুঝে উঠতে পারছে না যে হাসছে বা কেন আর কি কারণে, কিন্তু এই আহাম্মকটা এত রাতে তাদের বাসায় কি করছে? ভ্রু কুচকে বলল, কি রে শুভ্র, ভাবির হাটের খাবারের টানে আমি 3 ঘন্টা জ্যাম ঠেলে ঠুলে মাঝরাতে হাজির, আর তুই এভাবে ভেটকি মাছের মতো ভেটকে আসোস কেন? ভাবি শব্দটা শুনেই বুঝতে পারলো সাহেল ওই মেয়েটাকে তার বউ বলে সম্বোধন করছে। সাহেলের কথা শুনে শুভ্র প্রায় পাগল প্রাণে বনে গেল। কি আশ্চর্যের বিষয়, যার বউ তারই মনে নেই আর বাকি সবার আনন্দের সীমা নাই। কি ঝামেলা! শুভ্র, দাঁড়িয়ে আছিস কেন বাবা? শরীর খারাপ? এখনো তো ফ্রেশই হোসনি। জলদি গিয়ে কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আয়, খেতে হবে তো নাকি? না মামুনি, ছেড়ে দাও। আজ ওর ক্ষুধা নেই। আজকাল বাইরে মধু বেশি মিষ্টি লাগছে কিনা, ঘরের ভাত গলা দিয়ে নামবে না। অবাক চোখে কি বলছো এসব বৌমা? ভাবি, তোমার কথায় রহস্যের গন্ধ পাচ্ছে। কাহিনী কি বলো তো? আবার বাড়তে বাড়তে কিছু না, ওনার পেট ভরা তাই বললাম, ব্যাস এইটুকুই।
শুভ্র আর কথা বাড়াল না, চুপচাপ রুমে ফিরে এলো। তার টেনশনে মাথা ফেটে যাচ্ছে এবং টেনশনে ক্ষুধা তৃষ্ণা সব মরে গেছে বলে মনে হচ্ছে। ওদের কথাগুলো খুব স্বাভাবিক ছিল, ওদের কথায় এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটা শুভ্রর বউ। কিন্তু তার কিছু মনে পড়ছে না কেন? লাইফের বাকি সব ঠিকঠাক, শুধুমাত্র এই বউ বিষয়টি চেঞ্জ হয়ে গেল কিভাবে? এটা কিভাবে হতে পারে? শুভ্র জানা মতে সে তো অ্যাক্সিডেন্ট এবং মাথায় আঘাত পায়নি, এবং স্মৃতিশক্তি যাওয়ার কোনো মানেই হয় না। তার দিব্যি ছোটবেলা থেকে এ অবধি সব মনে আছে। তাহলে কেন হচ্ছে? শুভ্রর এখন কি করা উচিত? মেয়েটিকে মেনে নিয়ে সবার সাথে তাল মেলাবে, নাকি বলে দিবে যে তার কিছু মনে নেই? মেয়েটির নামটা পর্যন্ত জানে না শুভ্র, কিভাবে মানিয়ে নিবে সে? তখনই দরজা খোলার শব্দে ফিরে তাকালো শুভ্র। হ্যাঁ, ওই মেয়েরাই এসেছে যে নাকি তার বউ দাবি করছে। শুভ্র বিছানায় আতশো অবস্থায় বসেছিল। হঠাৎ মেয়েটিকে দেখে কিছুটা নড়ে চড়ে বসে বলে উঠল, শুনুন। রাগী গলায় বলল। কি সমস্যা? আবার আপনি আপনি শুরু করছো? না মানে শুনো। দাঁতে দাঁত চেপে বলল। জি বলো। তো তোমার নাম কি? কথাটা শুনে মেয়েটা এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগলো। কি ব্যাপার, কি খুঁজছো? ঝাড়ু। কেন কেন? বিয়ের 1 বছর পর তুমি আমার নাম ভুলে গেছো। অসাধারণ না ব্যাপারটা? তাই ভাবছি ঝাড়ুর বাড়ি দিয়ে অভিবাদন জানাবো। কথায় আছে না, মারের উপরে ওষুধ নেই। এই না না, লাগবে না, আমি ঘুমাচ্ছি। 1 বছর? লাইক সিরিয়াসলি? আমি 1 বছর ধরে ম্যারিড আর আমি নিজেই জানি না? উফ, এত কনফিউশন নিয়ে বাঁচা যায়? কোমরে হাত রেখে। ঘুমাবে ভালো কথা, বিছানায় কেন? অবাক হয়ে বললাম, তো কই ঘুমাবো? রাগী গলায় বলল। জাহান্নামের চৌরাস্তায়, বাট খাটে না। সারাদিন আমার সাথে ফাজলামি করে, এখন আসছে খাটে ঘুমাতে। নামা বলছি, এক্ষুনি নামবা। আরে আমি ঘুমাবোটা কোথায়? সোফায় ঘুমাও, ব্যালকনিতে ঘুমাও, চাইলে ওয়াশরুমে ঘুমাও, আই ডোন্ট কেয়ার, বাট বিছানায় নয়। করুণ গলায়। এই ঠান্ডায়? হ্যাঁ, এই ঠান্ডায়। ও হো, 1 সেকেন্ড, একটা কাজ করো, তুমি তোমার ওই প্রেমিকার কাছে চলে যাও, তাহলেই তো হয়। মামলা ডিসমিস। ছি ছি, কি বলছো এসব? তুমি থাকতে অন্য মেয়ের কাছে কেন যাব? এসব ভাবাও পাপ। তেল মারা বন্ধ করে গেট লস্ট। অসহায় দৃষ্টিতে। ওকে ওকে, যাচ্ছি, কুল। শুভ সোফায় চুপচাপ বসে আছে, কারণ তার কিছু করার নেই। আর মহারানী আরামে ঘুমোচ্ছে। একদিনে শুভ্রর লাইফটা যে এমন অগোছালো হয়ে যাবে কে জানতো? নিজের রুমেই নিজেকে রোহিঙ্গা রোহিঙ্গা লাগছে শুভ্রর। কি করার, কিছু করার নেই শুভ্রর। আচ্ছা, এটা কি স্বপ্ন? ঘুমিয়ে পড়লেই শেষ হয়ে যাবে টাইম। শুভ্র এবার ঘুমানোর চেষ্টায় মেতে উঠল, যেন ঘুম থেকে উঠলেই সব ঠিক হয়ে যায়। কিন্তু এত সহজে নিস্তার মিললে তো আর হচ্ছে না। হতচ্ছাড়া ঘুম চোখে ধরাই দিচ্ছে না শুভ্রর। এখন কি করা যায়? আর এদিকে শীতে কুকড়ে যাচ্ছে আর তার পুরো শরীর। শুভ্র ডিসিশন নিয়ে নিয়েছে, এটা যদি স্বপ্ন হয়ে থাকে তো সে আর কোনোদিন বিয়েই করবে না। বউরা কি মারাত্মক হয়! বাপরে, এই মেয়েটা শুভ্রর মতো বাঘকে মিনি বিড়াল বানিয়ে ছেড়ে দিয়েছে। হালকা রোদের ঝিরিকে সকালে ঘুম ভাঙল শুভ্রর। কিছু করার নেই, ভাবতে ভাবতে এই রাতে এখানে ঘুমিয়ে পড়েছিল। নিজের দিকে তাকাতেই অবাক হলো সে। ওর গায়ে কম্বল জড়ানো। কাল রাতে এই কম্বল তার ভাগ্যে জোটেনি। নিশ্চয় এটা তার হঠাৎ উদয় হওয়া বউয়ের কাজ। ভাবতেই মনটা খুশি খুশি হয়ে গেল শুভ্রর। যাক বাবা, মায়া দয়া আছে তাহলে। তাছাড়া রাতে যে ঝগড়াটা করলো। ঘড়ির দিকে তাকিয়ে অবাক হলো শুভ্র। এ কি, 12টা বাজে, আর তাকে কেউ ডাকেনি এখন পর্যন্ত। তৎক্ষণাৎ সে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে না খেয়ে অফিসে রওনা দিল। সাথে নিয়ে গেল হাজারো টেনশন। শুভ্র কি পাগল হয়ে গেছে, নাকি ওর মেমোরি লস হয়েছে? কিন্তু মেমোরি লস হলে তো সবাইকে ভুলে যাওয়া উচিত, বা নির্দিষ্ট একটা টাইমিং এর কথা। বাট বাকি সব তো ঠিকই আছে, শুধু একটা মানুষকে ঘিরে সব ভুলে গেছে সে। না, শুভ্র আর পারছে না এগুলো ভাবলে, আবার মাথা ধরা শুরু হবে। কিভাবে সম্ভব এটা? এটা কি নতুন কোনো রোগ? নক করে। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, আসুন। ম্যানেজার সাহেব, কোনো কাজ ছিল? জি, এখানে একটা সই লাগবে। আর স্যার, আজ 5টায় একটা মিটিং আছে, আর একটা মিটিং রাত 9টায়। সিক্রেট মিটিং সামনের ডিলটার জন্য। ও হ্যাঁ, মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। মনে করে দেওয়ার জন্য থ্যাঙ্কস। প্রেজেন্টেশন এখনো রেডি করা হয়নি। মুচকি হেসে। ইটস মাই প্লেজার স্যার, আসছি। আনমনে কথাটা বলল ম্যানেজার সাহেব। ফিরে তাকিয়ে। জি স্যার। আমি কি ম্যারিড? ম্যানেজারের চোখে বিস্ময়ের ছাপ। এমন একটা প্রশ্ন তার দিকে ছোড়া হবে হয়তো সে কল্পনাও করেনি। সরি স্যার। নাথিং নাথিং, আপনি আসুন। ম্যানেজার চলে যাওয়াতে শুভ্র যেন হাফ ছেড়ে বাঁচল। কে জানে আরেকটা হলে ম্যানেজার তাকে পাগল ভেবে বসতো কিনা। আচ্ছা, ফেসবুকে তার অ্যাবাউটটা চেক করলেই তো উত্তর পাওয়া যায়।
শুভ্র এদিক ওদিক মোবাইল খুঁজতে লাগলো। মোবাইলটা হাতে পেয়ে শুভ্র তাড়াতাড়ি ফেসবুকে লগ ইন করলো। অ্যাভাউট চেক করার আগে শুরু হলো মেসেজের তুমুল বর্ষণ। মনে হচ্ছে সবাই যেন তার জন্যই অপেক্ষা করছিল। মনে হয় সে 1 বছর যাবৎ কোথাও হারিয়ে গিয়েছিল। মেসেজ চেক করে শুভ্র অবাক, আরে এরা তো সব তার ভার্সিটির ফ্রেন্ড। মুহূর্তে মনটা ভালো হয়ে গেল শুভ্রর। কিন্তু কথায় আছে না, ভালো সময় বেশিক্ষণ থাকে না। শুভ্রর ক্ষেত্রেও তাই ঘটল। বন্ধুর করা ছোট এক প্রশ্নে তার মনটা আবারও খারাপ হয়ে গেল। দোস্ত, ভাবি কেমন আছে? তোদের বিয়ের পর আর দেখা হয়নি। এখন নিজেকে পাগলা গারতের পাগলু মনে হচ্ছে। ও সরি পাগল, হা হা হা। শুভ্র মেসেজটা পড়া মাত্রই ভাবাচাকা খেয়ে গেল। শুভ্র কোনো উত্তর না দিয়েই অ্যাপি থেকে বেরিয়ে এলো। তার ফ্রেন্ড সার্কেলের সবাইও জানে সে ম্যারিড, বাট সে নিজেই জানে না। ব্যাপারটা নির্দ্বিধায় হাস্যকর। হঠাৎই ফোন বেজে উঠল। স্ক্রিনে রোহানের নাম ভাসতেই তুলে দিল ফটাফট, রহস্যের সমাধান পাবার আশায়। হ্যালো। দোস্ত, আই এম সো ডিসপয়েন্টেড ইয়ার। মি টু। বাট তুই ডিসঅ্যাপয়েন্টেড কেন? ভাবি কনসেপ্ট করছে আর তুই আমাকে জানাইলি না। কি? শুভ্রর মাথায় যেন এবার আকাশ ভেঙে পড়ল। তার জানা মতে সে এখনো পিওর ভার্জিন, আর এখন শুনছে সে নাকি বাপ হয়ে যাচ্ছে। আর ব্যাটা সে তো নিজেই জানে না তোকে কি বলবে, কেমনে কি। উফ উফ, আর কি কি বাকি আছে সোনার। রাত 12টা বাজে। শুভ্রর বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতে ইচ্ছে করছে না তার। এইসব অগত্যা ঝামেলাও তার আর মোটেও ভালো লাগছে না। তবু সে দরজা টপকালো। একই কিছু করার নেই। পুরো বাড়ি এমন অন্ধকার হয়ে আছে কেন? শুভ্র ফোনের লাইট জেলে কয়েকবার মা বলে ডাকলো, কিন্তু কোনো নাম গন্ধ ও সারা শব্দ নেই। অন্ধকারে হাত দিয়ে সুইচ অন করতেই মনে হলো বোম ফুটলো। চমকে পিছনে তাকাতেই সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে শুভ্র। আজ যে শুভ্রর জন্মদিন, তা শুভ্রর মাথাতেই ছিল না। কেমনি থাকবে? এত টেনশনে মনে থাকার কথাও না তার। সবার দিকে তাকিয়ে শুভ্র পেয়ে অবাক। প্রায় 20 থেকে 30 জন হবে, আর সবাই ওর ভার্সিটির ক্লোজ ফ্রেন্ড। ওর বাবা মা, ফুপা ফুপি, ওর কিউট ফিশানওয়ালা বউ, আর 2 জন অপরিচিত লোক। চারিদিকে অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। তার বউটাকেও হুড়পড়ি লাগছে। হালকা গোলাপি শাড়িতে একদম মায়াবতী। বউ যখন পেয়ে গেছে, আজ রাতে বাসরটা সেরে ফেললেই হয়, এমনটি ভাবছে। এমনিতেও প্রেমে তো পড়েই গেছে মনে হয়। শুভ্রর চিন্তার সুতোকে টুকরো টুকরো করে তার বউ বলে উঠল, কি শুভ্র ভাই, কেমন দিলাম? ভাই শব্দটা শুনে শুভ্র কুপকাত। বউ তাকে ভাই ডাকছে, এ আবার কোন নতুন ড্রামা? মানে? দেখেছো মামুনি, শুভ্র ভাই এখনো আমায় চিনতে পারেনি। আমি কিন্তু তাকে প্রথম দেখাই চিনে ফেলেছি। এসবের মানে কি? কি বলছো এসব? আরে ও রোজ, চিনিস নাই ওকে? ছোটবেলায় তোর পিছন পিছন ছুটতো। অবাক হয়ে, কি তুমি মানে তুই ওই পিচ্ছি? এখন আর পিচ্ছি নাই, এখন আর ক্লাস 5-এ পড়ি না, গ্রাজুয়েশন করছি, এবার 2nd ইয়ার। বিস্ফোরিত চোখে। তার মানে এসব প্রি প্ল্যান ছিল? দাঁত কেলিয়ে, পুরোটাই। তবে দোষটা তোমার ছিল। আমি তোমাদের বাড়িই আসছিলাম, রাস্তায় হঠাৎ এইভাবে বৃষ্টি শুরু হবে বুঝতে পারিনি। তখনই কাকতালীয় ভাবে তোমাকে দেখতে পাই। প্রথমে না চিনতে পারলেও ঠিক চিনে যায়, তাই তাড়াহুড়ো করে তোমার গাড়িতে গিয়ে বসি। এই ঠান্ডায় বৃষ্টিতে ভেজার ইচ্ছে আমার ছিল না। ভেবেছিলাম তোমায় বলবো পৌঁছে যেতে, কিন্তু তোমার তাকানো দেখে বুঝতে পারছিলাম তুমি আমায় চেনোনি। তাই ভাবলাম একটু মজা করা যাক, কিন্তু তুমি যে আমায় ওভাবে গাড়ি থেকে নামিয়ে দিবে তাও ভাবিনি, তাও এই বৃষ্টির মধ্যে। কি নির্দয় তুমি। এবার বাকিটুকু আমি বলি। রোড বাসায় এসে কাকিমণিকে সব বলেছিল। ভাগ্যক্রমে আমিও তখন এখানে। ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছিল বেশ। ভার্সিটিতে যে ছেলে সবার সাথে প্র্যাঙ্ক করতো, তার সাথে প্র্যাঙ্ক করার এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যায় না। আর পরের দিনই তোর বার্থডে ছিল, তাই ভাবলাম এটা তোর জন্য বিগ সারপ্রাইজ হবে। তাই সব ভার্সিটি ফ্রেন্ডের খুঁজে বের করে কন্ট্রাক্ট করে শুরু হলো প্ল্যানিং। তার সাথে আমাদের ছোটখাটো রিইউনিয়নও হয়ে গেল। তবে অল ক্রেডিট গোস টু রোদ। দারুণ অ্যাক্টিং করেছো, মানতেই হবে। সামনের দিকে ঝুঁকে একটু ভাব নিয়ে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর বেডরুমের ওই ছবি? রুহানের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে, ওটা রোহানের কাজ। গ্রাফিক্স এডিটিং হেনতেন করে ওটা বানাইছে। দোস, তোর ট্যালেন্ট আছে। থ্যাঙ্কস দোস্ত। অনেকদিন পর মনে হচ্ছে আবার ভার্সিটি লাইফে ফিরে এসেছি, সেই আগের দুষ্টামি। হারামির বাচ্চারা, তোগর তো আমি দেখে নিব। আর মা বাবা তোমরাও। তো মামু আর মামুনি আমার কথা রাখবে না, তা তো হতেই পারে না। তবে রে, তুই পুচকি হয়ে আমাকে ঝাড়ু পেটা করতে চাইলি? তোর লজ্জা করলো না? অশুভ মাইয়া, ঠাড়াই দিব একটা। একটুও করলো না। দোষটা তোমার ছিল, তুমি আমাকে চেনোনি, এটা তোমার অপরাধ। মাত্র 10 বছরে ভুলে গেছো?
আমি তো তোমাকে ঠিকই চিনেছি, তাই শাস্তি তোমার প্রাপ্য। আসছে, তুই তখন ছিলি ক্লাস 5-এর বাচ্চা আর আমি কলেজে পড়ি। আমার চেহারা আগের মতোই আছে আর তুই টোটালি চেঞ্জ, তো কি করে চিনবো? কে বললো আগের মতো আছে? বহুত চেঞ্জ হয়েছে। আগে ছিলা কিউট পোলা, এখন হইছো হট। কান টেনে। শয়তান, বাচ্চা মেয়ে হট কি বুঝিস? তো হট কি সেটা বোঝার এখনই তো সময় শুভ্র ভাই। রোদের কথা সবাই হেসে উঠল, কিন্তু শুভ্রর মোটেও হাসি পাচ্ছে না, বরং কষ্ট লাগছে, সাথে রাগও। রোদের মুখে ভাই ডাকটা মেনে নেওয়ার মতো না। আগেই তো ভালো ছিল, বউ হিসেবে টর্চার করছিল, তখন ভালোও লাগতো আবার প্যারাও লাগতো শুভ্রর। ইচ্ছে হচ্ছে রোদকে একটা আছাড় দিতে। জীবনটা কি অদ্ভুত। ছোটবেলায় রোদ যখন তাকে শুভ্র শুভ্র বলে অস্থির করে তুলতো, কি মাইরি না মারতো শুভ্র রোদকে, আর বলতো কতবার বলছি ভাই ডাকবি, আবার যদি শুভ্র ডাকছি খুন করে ফেলবো। আর আজ যখন ভাই ডাকছে তখন শুভ্রর রাগ লাগছে। আর সময় আসলে অনেক কিছু পাল্টে দেয় মানুষের মনকেও। রাত 10:30, রোদ ছাদের এক কোনায় দাঁড়িয়ে চাঁদ দেখছে। মনটা হালকা খারাপ, কিন্তু কোনো যে খারাপ তা বুঝতে পারছে না। কি ব্যাপার, একা একা দাঁড়িয়ে আছিস যে? পাশে দাঁড়াতে দাঁড়াতে আমার তো আর জামাই নেই, থাকলে না হয় সাথে নিয়ে দাঁড়িয়ে থাকতাম। যেহেতু নেই সেহেতু একা দাঁড়িয়ে থাকাই শ্রেয়। ওরে বাবা, তাই নাকি? তুই না শুধু সাইজের বড় হয়েছিস, কথাগুলো এখনো আগের মতোই। মনে আছে তোমার আগের আমিটাকে? আকাশের দিকে তাকিয়ে থাকবে না কেন? কি পাগলামিটাই না করতি ছোটবেলায়। সত্যি এখন মনে হয় নিজেরই হাসি পায়। তোমার মনে আছে আগে তোমার মেয়ে কোনো ফ্রেন্ড তোমাদের বাড়িতে এলে আমি ওদের চুলে চুইংগাম লাগিয়ে দিতাম? আর একবার তো ওদের খাবারে তেলাপোকা দিয়ে দিয়েছিলাম। তোমার এক বান্ধবী এটা নিয়ে কি লাফালাফি, বাপ রে, কি মারটাই না মেরেছিলে সেদিন আমায়। খুব লেগেছিল না? আজ হঠাৎ এই প্রশ্ন, এত দরদ? প্রেমে পড়ে গেলে নাকি? সরি বলার সুযোগটাও তো দিসনি, হঠাৎই হাওয়া হয়ে গেলি। অভিমান হয়েছিল বুঝি খুব? তাচ্ছিল্যের হাসি দিয়ে না, সে ভুল করিনি। অভিমান সে তো ভালোবাসার একটি অংশ। আবেগ টাবেগে এখন এসব হয় না, জাস্ট আবেগ ভেবে ভুলে গিয়েছি, ব্যাস। ও ভালোবাসা হলো আসলে একটা অফুরন্ত গোলাপ, বুঝলে শুভ্র ভাই? ফুটতে দেরি কিন্তু ঝরতে দেরি নয়। যখন তুমি কাউকে ভালোবাসবে তখন দেখা যাবে সে তোমার ভালোবাসা বুঝবে না, আবার যে তোমায় ভালোবাসবে তুমি তার ভালোবাসা বুঝবে না। এই লুকোচুরি খেলায় যখন ভালোবাসার উপলব্ধিটা হবে তখন দেখা যাবে সে তোমার ধরা ছোঁয়ার বাইরে, নয়তো তুমি নিজেই জড়িয়ে গেছো অন্য এক মায়াজালে। ভালোবাসাটা একটি দীর্ঘশ্বাস। মাঝরাতে বিষাক্ত বিছানায় শুয়ে পৃথিবীর দুই প্রান্ত থেকে হয়তো তুমি ভাববে তার কথা, আর সে ভাববে তোমার কথা। মাঝে থাকবে অসম্ভবের দেয়াল, আর সাথে থাকবে এক মুঠো দীর্ঘশ্বাস। বেশ আবেগ মাখা কথা বলতে শিখে গেছিস দেখি। তা তো আগে থেকেই বলতাম, কিন্তু তোমার দিকে তাকানোর সময় ছিল না হয়তো তখন। শুভ্র কিছু বলতে যাবে তার আগেই রোদের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে জানু লেখাটা দেখে মেজাজটা গরম হয়ে গেল শুভ্রর। সাথে সাথে তার চোখ লাল হয়ে গেছে, কিন্তু কিছু না বলেই নিচে নেমে গেল। সিঁড়ির মাঝপথে রোদের কথাগুলো কানে আসছিল আর শরীর চলে যাচ্ছিল শুভ্রর। কার সাথে এত বেবি বেবি করে কথা বলা, যত সব। নিজেকে কন্ট্রোল করে প্রায় 2 ঘন্টা পর শুভ্র ডাইনিংয়ে গেল। বাড়িতে অনেক মেহমান হওয়ার আজ রাতের খাবার দেরিতে খাওয়া হচ্ছে। ওর কিছু ফ্রেন্ড রয়ে গেছে এখনো। শুভ্র নামতেই শুভ্রর মা বলে উঠল, শুভ্র, রোদকে ডেকে আনতো, সে কখন ছাদে গেছে এখনো আসেনি। শুভ্র চুপচাপ ছাদে চলে গেল। ছাদে গিয়ে শুভ্রর মাথা গরম হয়ে গেল। রোদ এখনো ফোনে কথা বলছে বললে ভুল হবে, হাসিতে যেন কড়াকড়ি খাচ্ছে। এবার আর শুভ্র নিজেকে ঠিক রাখতে পারলো না। একটানে ফোনটা কান থেকে ছুটিয়ে নিয়ে রোদকে নিজের সাথে চেপে ধরে বলে উঠল রাগী গলায়, কার সাথে এত প্রেমালাপ করিস যে বাকি পৃথিবীকে ভুলে যাস? 10 বছর আগে সেম প্রশ্নটা আমিও করেছিলাম। উত্তরটা কি হয়েছিল জানো? ছোটর মতো থাক, বউয়ের মতো তদারকি করতে আসিস না। আমার ব্যক্তিগত বিষয় তো নয়ই, গেট লস্ট। আমার উত্তরটা আজও অনেকটা সেরকমই হওয়া উচিত, তাই না? বড় ভাইয়ের মতো থাকো, জামাইয়ের মতো তদারকি করতে এসো না। আর আমার ব্যক্তিগত বিষয়ে তো নয়ই। কথাটা বলেই রোদ শুভ্র থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে শুভ্রর হাত থেকে ফোনটা নিয়ে একটা রাগী লুক নিয়ে নিচে নেমে গেল। শুভ্র আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে রইল। রোজ যে প্রতিটা কথায় ছোটবেলার কথা টেনে খোঁচা মারে তা শুভ্রর মোটেও ভালো লাগে না। তার বুকে খুব যন্ত্রণা হচ্ছে। আরে শুভ্রকে জানতো নাকি যে এই বুড়া বয়সে সে এই পুচকে মেয়ের প্রেমে পড়বে? কিন্তু রোদকে তা কিভাবে বোঝাবে? সে তো ছোটবেলার ঝাঁজ ঢালতেই ব্যস্ত। ধ্যাত, ভালো লাগে না কিছু।
পরের দিন অফিস থেকে এসে শুভ্র ফ্রেশ হয়ে সোফায় বসতে রোদ আর তার ছবিটাই চোখে পড়ল। এই ধারে 5 মিনিট ছবির দিকে তাকিয়ে রইল। এই ছবিটা দেখলো আর দেখলো কি মিষ্টি লাগছে দুজনকে পাশাপাশি। মনে হয় ওপর থেকে বিধাতা তৈরি করে পাঠিয়েছে এই ভূমিপৃষ্ঠে। ইস, যদি এভাবে পাশাপাশি থেকে যেত পারত সারাটা জীবন, কতই না ভালো হতো। এই আর কি, অবশ্যই শুভ্র পারবে, তাকে পারতেই হবে। এই কিউট দুষ্ট পিচ্ছিটাকে তো তার চাই যেভাবেই হোক। রোদের কথায় ভাবনার প্রহর কাটিয়ে পাশ ফিরে তাকালো শুভ্র। ভাই আসবো? আবার সেই ভাই? উফ, হ্যাঁ। বিজি ছিলে বুঝি? আয় না, তেমন কিছু না। কিছু বলবি? না, করব। কি করবি? ওই তো ওই ছবিটা পারবো। তুমি নিশ্চয়ই খুব বিরক্ত হচ্ছিলে ছবিটার জন্য। সরি ভাই, ছবিটার কথা মাথাতেই ছিল না। কথাটা বলতে বলতেই রোদ দেয়াল থেকে ছবিটা খুলে নিয়ে বিছানায় বসে পড়ল। খুললি কেন? থাকলে কি সমস্যা হতো শুনি? রাগী গলায়, কি যে বলো না, তোমার মনে আছে আগে আমার সাথে রিলেটেড কিছু তোমার রুমে থাকলে কি তুলকালাম বাঁধিয়ে দিতে? আর এটা তো স্বয়ং আমার ছবি। না বাবা, রিস্ক নেওয়ার দরকার নেই। ফ্রেম খুলতে খুলতে, এই ফ্রেমটা খুলছিস কেন? ছবিটা বের করে ছিঁড়ে ফেলবো তাই। কেন ছিঁড়তে হবে কেন? থাকতে দে না এমনি। একদম না। কাল পরশু যখন তোমার বউ আসবে আর স্টোর রুমে কোণে এটা পড়ে থাকতে দেখবে, কি পরিমাণ সন্দেহ করবে তুমি ভাবতে পারছো? হয়তো ভাববে তুমি চুপি চুপি আর একটা বিয়ে করেছিলে। ব্যাপারটা কিন্তু আমার ক্ষেত্রেও তাই। আমার বর যদি এমন পিক দেখে, বেচারা কষ্ট পাবে। তো কি দরকার সংসারে আগুন জ্বালিয়ে? বিড়বিড় করে বলল, বউ তো তুই হবি, আর তোর বড় আমি। না, আর যাই হোক, ছিড়বি না একদম। অবশ্যই ছিড়বো। এভাবেই শুরু হয়ে গেল তাদের বিশ্বযুদ্ধ মানে টানা হিসড়া। একবার এদিকে তো একবার ওদিকে কড়াকাড়ি ম্যাচ চলছে, কে জিতে কে হারে এ অবস্থা। কিন্তু এ কি, যা বাবা, ছবিটা ছিঁড়ে 2 টুকরো হয়ে দুজনের হাতেই থেকে গেল। হলো তো শান্তি, এবার নাও তোমার ছবি। জানালার বাইরে তাকিয়ে, এই কি বৃষ্টি হচ্ছে? শীতে এমন বৃষ্টি? আমাকে বাংলায় স্বাগত জানাতেই হয়তো এই বৃষ্টিটার আবির্ভাব। কথাটা বলি দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল রোদ। শুভ্র সেখানেই শটান দাঁড়িয়ে রইল। কি হলো এতক্ষণ? কিছুক্ষণ চুপচাপ ছেঁড়া ছবিটার দিকে তাকিয়ে থেকে ছবিটা পরম যত্নে সহকারে ড্রয়ারে রেখে দিল। রোদের কথা মতো আজ শুভ্রর বুকে রয়ে গেছে শুধু এক মুঠো দীর্ঘশ্বাস। যে দীর্ঘশ্বাসে রয়েছে শুধু একরাশ নীরবতা। একে কি বলে মনের ভেতর ভালোবাসার লাল গোলাপ ফোটা। একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো শুভ্র। আকাশের দিকে তাকিয়ে হঠাৎ নিচের দিকে তাকিয়ে সামনের দিকে তাকাতেই স্তব্ধ হয়ে গেল শুভ্রর জোড়া চোখগুলো। গার্ডেনে বৃষ্টিতে ভিজছে রোদ। কালো পাড়ের খয়েরি শাড়িটা লেপটে আছে রোদের শরীরে। কোমরের নিচ পর্যন্ত নেমে যাওয়া চুলগুলো পিঠ ঢেকে আছে অগোছালোভাবে। বকুল ফুলের হেলে পড়া একটা ডাল ধরার অদম্য প্রয়াসে লাফালাফি করছে সে ক্রমাগত। শুভ্রর চোখ যেন স্থির হয়ে আছে রোদের ঠোঁট জোড়াতে। ঠান্ডায় কেঁপে কেঁপে উঠছে ওর পাতলা ঠোঁট জোড়া। মেয়েরা যে এতটা সুন্দর হতে পারে শুভ্র তা জানা ছিল না। শুভ্রর কাছে তার এখন মনে হচ্ছে এই বৃষ্টিতে ভেজার মতো আনন্দকর বস্তু হয়তো পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। শুভ্র যেন এক ঘোরের মধ্যে চলে গিয়েছে। নিজের চারপাশে রোদ নামক একটা মায়াজাল এঁটেছে। সে পা বাড়ালো গার্ডেনের দিকে। এদিকে রোদের চারপাশের কোনো খেয়াল নেই। সে তো আনমনে বকুল ফুল ঝরাতেই ব্যস্ত। চারিদিকে রহস্যময় পরিবেশে তার অগোছালো শাড়ির ভাঁজের এক ফাঁক দিয়ে বেরিয়ে পড়া পেটের সেই কালো তিলটাকে যে কেউ মুগ্ধ চোখে দেখছে, তাতে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। সে এক ধ্যানে বকুল ফুল পাড়ায় ব্যস্ত। হঠাৎ পেটে কারো স্পর্শে কেঁপে উঠল সে। তৎক্ষণাৎ চমকে উঠে পেছনে তাকাতেই দেখতে পেল শুভ্রর মায়াবী মুখশ্রী। চোখ জোড়া রোদের মায়ায় আবদ্ধ নিজেকে ছাড়ানোর অদম্য প্রচেষ্টা করেও যখন ব্যর্থ হতে হলো, তখন তার পাতলা কাঁপা কাঁপা ঠোঁট নেড়ে বলে উঠল ধাক্কা দিয়ে, শুভ্র ভাই, ছাড়ো। কি করছো? ঘাড়ে মুখ গুজতে গুজতে দূরে ঠেলে দিচ্ছিস কেন? আগে তো কখনো এইভাবে সরিয়ে দিতি না। কেঁপে উঠে, আগে কখনো কাছে আসুনি তাই দূরে ঠেলে দেওয়ার প্রয়োজন পড়েনি, কিন্তু আজ পড়েছে তাই বলছি ছাড়ো। আজ তো এসেছি। আজ আর আমি চাইছি না, সরো। দাঁত গিলিয়ে কি রে, রোমান্স হলে? সাহেলের কথাটা শুনেই দুজন বিদ্যুৎ বেগে দুদিকে ছিটকে গেল। রোদ তো লজ্জায় লাল হয়ে দৌড়ে পালালো। শুভ্র মাথা চুলকাতে লাগলো। কি দোস্ত, রোদকে দেখেই তোর মধ্যে যে লুচ্চামো শুরু হয়ে যায় দেখছি। কাহিনী কি বস?
শালা তুই এখানে কি করিস? দাঁত কেলিয়ে। প্রেম করা দেখি গো, প্রেম করা দেখি। তবে দোস্ত, তোর জন্য 320 ভোল্টের ঝটকা ওয়েট করছে। তুই গিয়ে ঘুমা যা। পরের 1 সপ্তাহ ঘুমাতে পারবি বলে তো মনে হচ্ছে না। ভ্রু কুচকে। মানে কিসের ঝটকা? সারপ্রাইজ বন্ধু, সারপ্রাইজ। ওয়েট করো আর মজা নে। আরে শোন তো। শুভ্র আহাম্মকের মতো দাঁড়িয়ে রইল। সে এটা ভেবে পাচ্ছে না আবার কিসের সারপ্রাইজ। কিছুদিন পর পর শুভ্রকে এরা শুধু সারপ্রাইজ টি দেয়। এদের সারপ্রাইজ যে কি ভয়ঙ্কর তা শুভ্রর বোঝা হয়ে গেছে এই কয়দিনে। আল্লাহ জানে এবার কি হবে তার সাথে। জীবন থাকবে না যাবে, হু নোজ। ঘুম ভাঙতেই কেমন একটা অস্বাভাবিকতা টের পাচ্ছে শুভ্র। তাদের শান্ত বাড়িটা যে সকাল সকাল কোলাহলে ভর্তি হয়ে গেছে তা বেশ বুঝতে পারছে সে, কিন্তু কারণটা কি তার জানা হলো না। কোনো ওকেশন তো নয় আজ, তবে কোনো রকম আড়মোড়া ভেঙে রুমের বাইরে এসেই চক্ষু চড়ক গাছ। এ কি, তার চোখ দুটো ছানা ভরা মতো হয়ে গেছে। সারা বাড়ি এইভাবে সংবাদ নিয়ে সাজিয়েছে কেন? মা, ও মা, কি চেঁচাস কেন? অবাক হয়ে এইসব কি? এত মানুষের এত সাজ কেন? আজ তো ওদের এঙ্গেজমেন্ট, সাজানো তো হবেই। কি কি বলছো এসব? রোদের এঙ্গেজমেন্ট মানে কি? রোদ তো কিছু বললো না। আর হুট করে কিভাবে কি? হুট করে কই, বিয়ের জন্যই তো রোদ দেশে ফিরেছে, নয়তো 10 বছর পর দেশে কেন ফিরবে হঠাৎ করে? শর্ত এখন অনেক কাজ পড়ে আছে, আর তুইও যা, তৈরি হয়ে নে ফটাফট। কিন্তু রোদ রাজি তো, মানে অন্য কাউকে ভালোবাসে না তো? কি বলছিস এসব? ছেলেটা রোদকে অনেক ভালোবাসে, এমন ছেলে এখন লাখে একটা। রাজি না হওয়ার প্রশ্নই ওঠে না। তুই এসব না ভেবে গিয়ে রেডি হতো। শুভ্রর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি হচ্ছে এসব? তবে কি সাহেল এই সারপ্রাইজটার কথাই বলছিল? রোদ আমাকে তো একবারও বলল না। এটা হতেই পারে না। রোদের বিয়ে আর অন্য কারোর সাথে? ইম্পসিবল। হঠাৎই রোদকে গুনগুনিয়ে আসতে দেখে মেজাজ গরম হয়ে গেল শুভ্রর। কাছাকাছি আসতেই হাত টেনে ছাদে নিয়ে গিয়ে দেয়ালের সাথে চেপে ধরল। কি হচ্ছে এসব? ছাড়ো। যখন তখন এসব কি? লাগছে তো, ছাড়ো বলছি। জোরে চেপে ধরে তোর বিয়ে ঠিক হয়েছে অথচ আমায় বলিসনি কেন? তোমাকে বলাটা যে খুব জরুরি তা জানা ছিল না, তাই প্রয়োজনও বোধ করিনি। এবার ছাড়ো। দাঁতে দাঁত চেপে বলে, ঠাডায় দিব একটা। খুব বউ হওয়ার শখ জাগছে তাই না? না জাগারও তো কোনো কারণ দেখছি না শুভ্র ভাই, ছাড়ো আমায়। আরো জোরে চেপে ধরে। কিসের ভাই? আগে তো জোর করে ভাই ডাকাতে পারতাম না, আর আজ ভাই হয়ে গেলাম। হ্যাঁ, হয়ে গেলে। আগে যার জন্য জোর করতে তা পেতে গিয়ে তো তোমার খুশি হওয়া উচিত, তবু এত সমস্যা হচ্ছে কেন? বুঝিস না তুই? এতটাও অবুঝ না তুই যে বুঝতে পারছিস না যে আমার কি সমস্যা। আমি বুঝতে চাইও না। তুমি প্লিজ সরো আমার উপর থেকে। এখন আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর এটা একটা বিয়ে বাড়ি। আশেপাশে অনেক মানুষ আছে, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। বরের বাড়ি থেকেও মানুষ আসছে। আমি চাই না ওদের সামনে আমার ইমেজ নষ্ট হোক। সো লিভ মি। বাঁকা হাসি দিয়ে বিয়ে নিয়ে এত টেনশন? হা হা হা। হওয়াটাই স্বাভাবিক। আর আর কিছু বলার সুযোগ হয়ে উঠল না রোদের। তার আগেই কারো ঠোঁটের স্পর্শে স্তব্ধ হয়ে গেল সে। এত সরাসরি কিস প্রথম বুঝতে না পারলেও কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল রোদের ছোটাছুটি, কিন্তু শুভ্রর সাথে পেরে উঠলে তো। এক পর্যায়ে বাধ্য হয়েই জোরে ধাক্কা দিয়ে বসল রোদ। শুভ্র টাল সামলাতে না পেরে কিছু পা পিছিয়ে গেল এবং সাথে সাথে বসিয়ে দিল একটা সজোরে থাপ্পড়। শুভ্র গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, এতটাও ও আশা করেনি সে। রাগী গলায়, কি সমস্যা তোমার? আমি তোমার বউ নই, কথাটা কি ভুলে যাও তুমি? একটা মেয়ের সাথে এমন বাজে বিহেভ করতে রুচিতে বাচ্ছে না তোমার? অসভ্য। আবারও চেপে ধরে। বউ নস? বউ হতে কতক্ষণ? ছাড়ো আমায়। ঠিক বলেছো, বউ হতেও বেশিক্ষণ দেরি নেই। মাত্র 3 দিন পরে বউ হয়ে অন্যের ঘরে থাকবো। সো মাইন্ড ইট। বউ যদি হতেই হয় তো আমার বউই হবি তুই। ছোটবেলায় তো খুব বলতি শুভ্র আমি তোমার বউ হব, বউ হব। তা আজ কিসের এত তেজ তোর? তাচ্ছিল্যের হাসি দিয়ে সেটা ছোটবেলার। আমি আর এখনের আমিতে অনেক পার্থক্য শুভ্র ভাই। ছোটদের মতো পুতুল খেলার বয়স এখন আর নেই। পুতুল খেলার মতো ওইসব ফালতু চিন্তা ভাবনাও ফেলে আসছি সেই ছোটবেলায়। সো প্লিজ এসব মনে করে ঢং করা বন্ধ করো। আর তাছাড়া ছোটবেলায় তো তুমিও বলতে তোর মতো মেয়েকে আমি কখনো বিয়ে করব না, দরকার পড়লে বিয়েই করব না, তবুও তোকে বিয়ে করব না। ছি, তাহলে আজ আমায় বউ বানানোর এত শখ?
শরীরের নেশায় নাকি? রাগে ফুঁসতে ফুঁসতে। রোদ, কি বলতে চাস তুই? শুনে রাখ, নেশা হোক বা ভালোবাসা, যা ইচ্ছা তাই হোক না কেন, বউ তুই আমারই হবি। তোকে আমার চাই চাই, সেটা যেভাবেই হোক। অন্য কারো বউ হওয়ার চিন্তা করলে তাকে এবং তোকে দুজনকেই মেরে পুঁতে ফেলবো। তুমি ভালো সাইকিয়াট্রিস্ট দেখাও শুভ্র ভাই। তুমি পাগল হয়ে গেছো, জাস্ট পাগল হয়ে গেছো। কথাটা বলে রোদ দৌড়ে নিচে নেমে গেল। আর শুভ্র, সে তো দেয়ালে আঘাত করে চলেছে ক্রমাগত। তার হাত দিয়ে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। হ্যাঁ, পাগল হয়ে গেছে সে, টোটালি পাগল হয়ে গেছে। শুধু রোদের জন্য পাগল হয়ে গেছে। জীবনে কখনো প্রেমে পড়েনি শুভ্র, উল্টো তার প্রেমেই পড়েছে কত মেয়ে। কাউকে ভালো লাগেনি তাই পাত্তাও দেয়নি, কিন্তু আজ এমন এক পিচ্ছির পাগলি মেয়ের প্রেমে পড়েছে যে তাকে পাত্তাই দিচ্ছে না। ওয়াও, জাস্ট অসাধারণ। ক্যাম্পাস কাঁপানো ছেলে আজ একটা পিচ্ছি মেয়ের প্রেমে কুপকাত। শুভ্র ভাবতে অবাক, সেমনিও শুভ্র, সেমনিও। শুভ্র রুমের মধ্যে পাইচারি করছে আর সাহেল বেড়ে বসে আপেল খাচ্ছে রাগী গলায়। ওই শালা, আমি এইদিকে টেনশনে বাঁচি না, আর তুই বসে বসে আপেল খাচ্ছিস। তো কি করতে বলিস তুই? তোর টেনশন লাগছে, তুই টেনশন কর। আমি কি বিয়ে বাড়িতে টেনশন করতে আসছি না, খাইতে আসছি। সো খাবো, এটাই স্বাভাবিক। শালা হারামি বন্ধু, তোর অথই জলে হাবুডুবু খাচ্ছে আর তুই নিশ্চিন্তে বিয়ে এনজয় করছিস। এতটা সেলফিশ তুই? বিশ্বাস কর দোস্ত, আল্লাহর কসম, যদি তুই পানিতে হাবুডুবু খাইতি তাহলে আমি আপেল না খেয়ে তোরে বাঁচানোর ট্রাই করতাম। বাট তুই তো প্রেমে হাবুডুবু খাচ্ছিস। এখানে বাঁচাতে গেলে আমিও হাবুডুবু খাইতে শুরু করব। এমনিতেই এত কম্পিটিশন চলছে, সো আমি এর মধ্যে নাই। সাহেল, অলওয়েজ মজা ভালো লাগে না। আমার বউয়ের বিয়ে হয়ে যাচ্ছে আর তুই মজা করে যাচ্ছিস। টু মাচ ইয়ার। হেই সারে সর্বনাশ, তুই বিয়া করলি কবে? বউ পাইলি কবে? চর খাইতে চাস? ওকে, আমি সিরিয়াস। দোস্ত তুই এক কাজ কর, কন্যাকে তুলে নিয়ে সব করে ফেল। আই মিন বিয়ে করে ফেল। কি, শেষ পর্যন্ত কিডন্যাপ করব? তো অবশ্যই করবি। ভালোবাসার জন্য কত সভ্যতা ধ্বংস হয়ে গেল, আর তুই এই সামান্য ভদ্র ছেলের পদবি ধ্বংস করতে পারবি না? এই তোর ভালোবাসা? ঢং কমাই কর, কিন্তু রোজ যে মাইয়া রাজি হবে বলে তো মনে হচ্ছে না। লাইক সিরিয়াসলি? এই আহমকে ডেকে তুই কি মেয়ে তুলে নিয়ে যাওয়ার আগে ওর পারমিশন নিবি নাকি ছাগল? যে বলবি হেই মিস, ক্যান আই কিডন্যাপ ইউ? দাফার, আমরা মেয়ে কিডন্যাপ করছি। কিডন্যাপিং বিষয়টি হবে আকস্মিক, এটাই নিয়ম, বুঝছিস? ভ্রু কুচকে। এমন ভাব করছিস যেন লাইফে কত কিডন্যাপ করছিস। অসহায় মুখে। হ্যাঁ, তো তোর সন্দেহ আছে? তোর বোনকে তো তুলে নিয়ে বিয়ে করতাম, বাট দেখ আমি তুলে নেওয়ার আগেই সে বাসায় গিয়ে হাজির। সুযোগই দিল না। তবে আমি তোকে একটা ফ্রি অ্যাডভাইস দিতে পারি। কি? যদি তোর সব অ্যাডভাইস খ্যাতমার্কা, তবু বল শুনি। মুখ গোমরা করে। দেখছিস, দাম দিলি না তো? তুই অলওয়েজ আমার সাথে এমন করিস, কষ্ট হয় আমার। হইছে, কেউ দেখতেছে না, সো এবার ঢংটা থামা। বল কি বলবি। শোন, রোদকে বউ সাজানোর পর কিডন্যাপ করিস, বুঝছিস? কেন? দাঁত কেরিয়ে। তাহলে সাজানোর এক্সট্রা টাকা লাগবো না। শালা কিপটা, নাদিয়া ঠিকই বলে, তুই আসলেই কিপটা। আমি এত বড় বিজনেসম্যান হয়ে আমার বউয়ের সাজ নিয়ে কিপটামো করব? স্টুপিড। এই তো লজিকটা বুঝলি না? আবে, মায়াকে সাজাইতে সাজাইতে দেখবি কেল্লা ফতে। রোদ যে মায়া, চেঁচায়া তো পুরো পার্লার কাঁপাই ফেলবো। তারপর মেয়েদের সাজাতে যে টাইম লাগে, এতক্ষণে তোর ফুপা মশাই, আই মিন তোর উঠবি শ্বশুর মশাই, পুলিশ নিয়ে হাজির হয়ে যাবে। সিরিয়াসলি? অবভিয়াসলি। সিরিয়াসলি? আমি ফাউল কিছু বলি নাকি? অ্যাকচুয়ালি তুই যা বলিস সব ফাউলি বলিস, তাই বিশ্বাস করতে কষ্ট হয়। তুই আবার অপমান করছিস আমায়। থাক তুই, আমি তার সে সুন্দরী মাইয়া দেখে আসি, তাও লাভ আছে। চুপচাপ বস, নয়তো নাদিয়াকে এখনই ফোন করে বলবো তুই এখানে কি করছিস। আরে দোস্ত, তুই তো আমার কলিজা। দেখ আমি এখানেই বসে আছি, বোম মারলেও সরতাম না, একদম পাক্কা। রোদের গায়ে হলুদ আজ, আর কারি বিয়ে। সবার আনন্দের সীমা নেই শুধু শুভ্র ছাড়া। শুভ্র শুধু শটফট করছে আর সাহেলকে জ্বালিয়ে মারছে। জীবনের প্রথম প্রেম ভেস্তে যাবে, এটা তো হতেই পারে না, কিছুতেই না। সাহেল আবারও তার ফ্রেন্ডসদের ইনফর্ম করেছে সবাই এসে হাজির। সবাই নাকি দারুণ এক্সাইটেড।
বিয়ের আসর থেকে বউকে কিডন্যাপ করবে, এর চেয়ে অ্যাডভেঞ্চার কিছু হয় নাকি? তারা সবাই ভাবতে লাগলো তাদের প্ল্যানিং এর শেষ নেই। এদের দেখে মনে হচ্ছে সবকটা বিশ্ব ব্যাংকে ডাকাতি করতে যাচ্ছে। যত সব কিছুতে বাড়াবাড়ি যাকে বলে আর কি। আর সাহেল যেখানে আছে সেখানে বাড়াবাড়ি জিনিসটাও বাড়াবাড়ি ভাবে থাকে অলওয়েজ। এটাই তো নিয়ম। এরা এই প্ল্যান করছে, ওই প্ল্যান করছে, কি করা যায়? এদের মধ্যে আসিফের কথাটা শুভ্র বেশ মনে ধরেছে। হ্যাঁ, তার উচিত রোদকে আবার বুঝিয়ে বলা। কারোর জন্য ডেসপারেট হওয়াটা যদি ভালোবাসা হয়, তাহলে শুভ্র রোদকে প্রচুর ভালোবাসে। এটাই রোদকে বোঝাতে হবে, তাহলেই ঝামেলা খতম। কিন্তু রোদকে ছাদ পর্যন্ত আনবে কিভাবে? ওর আশেপাশে যাওয়াও তো এখন দুষ্কর। এটা যে সিরিয়াস কাজ, এটা নিয়ে ওর ফ্রেন্ডদের প্ল্যানিং এর সীমা নেই। অবশেষে প্ল্যান তৈরি হয়েও গেল। রোদ তার ফ্রেন্ড আর আপুদের ছাদে আড্ডা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো। শুভ্র সহ ওর ফ্রেন্ডরাও আছে সেখানে। আড্ডা এখন চরমে পৌঁছে গেছে। ঠিক তখনই সাহেল বলে উঠল, রোদ, বিয়ে হয়ে তো কাল চলেই যাবে, একটু চা খাইয়ে সবার সেবা করে যাও। শুভ্র সব ফ্রেন্ডও তালে তালে মিলালো, সাথে মেয়েরাও। এটাই তো তাদের প্ল্যান, রোদকে একা বাইরে বের করা। কি হলো, যাও। হ্যাঁ যাও রোদ। আচ্ছা আমি যাচ্ছি, নাও হ্যাপি। দাঁত কেরিয়ে বহুত। রোদ বেরিয়ে যেতে শুভ্র তৎক্ষণাৎ ফোনের বাহানা করে বেরিয়ে গেল। আর সাথে সাথে রোদকে টেনে নিয়ে গেল স্টোর রুমে, ঢুকে গেল। সব যেহেতু আগে থেকেই সেট, সো কোনো সমস্যাও হলো না। কি সমস্যা কি তোমার? এখানে আনলে কেন? সরো, আমায় যেতে দাও। প্লিজ রোদ, একটু শোন আমার কথা। কি বলবে তুমি? যাই বলো না কেন, আমার কিছুই শোনার নেই, আমাকে যেতে দাও। প্লিজ রোদ, একটু শোন প্লিজ। ওকে বলো কি বলবে, বাট দূরে দাঁড়িয়ে বলো। রোদ প্লিজ, বিয়েটা করিস না প্লিজ। পাগল হয়েছো তুমি? কাল বিয়ে আর তুমি বলছো বিয়ে করব না? আমি আমার হবু বরকে যথেষ্ট ভালোবাসি, আর আমি তাকে অবশ্যই বিয়ে করব। তোমার যদি এটাই বলার থাকে তো বলার শেষ, এবার আমি গেলাম। করুণ চোখে রোদ, আমিও যে তোকে ভালোবাসি, তার কি হবে? পারবো না তো তোকে ছাড়া থাকতে। লাইক সিরিয়াসলি তুমি আমায় ভালোবাসো? নাইস জোক। প্লিজ শুভ্র ভাই, এসব প্র্যাঙ্ক বন্ধ করো। আই হ্যাভ টু গো। এটা প্র্যাঙ্ক নয় রোদ, আই ম্যাডলি লাভ উইথ ইউ। প্লিজ বোঝার চেষ্টা কর, একটু বোঝ আমায় প্লিজ। সত্যি তোকে ছাড়া চলবে না আমার। যে ছেলে আমায় দু চোখে দেখতে পারতো না, কথায় কথায় গায়ে হাত তুলতো, সে আমায় ভালোবাসে? অসাধারণ। বাট এখন কিছু করার নেই। তাছাড়া এই 10 বছর যখন চলেছে, এখনো চলবে। যেতে দাও আমায়। ওটা 10 বছর আগের কথা, ওসব ভুলে যা প্লিজ। 10 বছর আগের কথা টেনে এনে আমায় এখন শাস্তি দিস না প্লিজ। তোমাকে শাস্তি দেওয়ার মুডও এখন আমার নেই শুভ্র ভাই। প্লিজ এইসব ন্যাকামো বন্ধ করো আর আমায় যেতে দাও। তোর কাছে এসব ন্যাকামো লাগছে? তা নয় তো কি, আমার আর ভালো লাগছে না, সরো তো। কথাটা বলেই রোদ বেরিয়ে গেল। শুভ্র আর আটকায়নি, কি বলবে তাই বুঝতে পারছিল না। সব যেন গুলিয়ে যাচ্ছিল শুভ্রর। ভালোবাসার কথা বলাটা হাজারটা প্রেজেন্টেশন দেওয়ার চেয়েও যে হাজার গুণ কঠিন, তা আজ বুঝে গেছে শুভ্র। কেন যে শুভ্র ছোটবেলায় এইসব ভুল করেছিল, তার অনুদান আজ দিতে হচ্ছে। শুভ্র রুম থেকে বের হতেই দেখলো সবকটা দরজার সামনে দাঁড়িয়ে আছে আর শুভ্রর দিকে হা করে তাকিয়ে আছে, যেন সে আস্ত একটা এরিয়ান। কি সমস্যা? এভাবে তাকিয়ে আছিস কেন? কি হলো দোস্ত? দাঁত কেরিয়ে কি কি করলি? হানিমুন করলাম। আয় প্র্যাকটিক্যালি দেখাই কি কি করছি। ডাফার। আরে সেতোস কেন শালা? রোদ কি বললো তাই বল। মুখ গোমরা করে ঠাস করে মুখের উপর দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেল। তার নাকি এসব ন্যাকামতে টাইম নেই। দোস্ত, মোস্ট পপুলার বিজনেসম্যানের একটা মেয়ের কাছে খোপকাত ভাবা যায় এগুলো? চুপ কর তো তোরা। ধ্যাত, সারা জীবন চিরকুমার থাকতে হবে মনে হচ্ছে। প্রেমে পড়ার জন্য আর মেয়ে পাইলাম না, শেষমেশ এই পিচ্ছি। হাল্লাহ, তোরাও কোন পাহাড় উদ্ধার করতে পারছিস? 10 জন মিলে একটা মেয়েকে ম্যানেজ করতে পারছিস না? আরে দোস্ত, আমরা একটা শুভ্রকে কি সামলাতে পেরেছি এতদিনে? আর তার ওপর যে ঝাঁজ ঢালে, সেই মাইয়াকে ম্যানেজ করতে কাঠখড় ফুরাতে হবে রে। বাট আমরা পুরাবো, পুরো বাংলাদেশের কাঠখড় পুড়িয়ে ছাই করে ফেলবো, নো টেনশন। মাইন্না খাবার চাইলে চোখের সামনে থেকে বিদায় হ শালা। শুভ্র, এই শুভ্র, তুই এখনো কুল কেমনে? প্রিপারেশন নে, কেমনে কিডন্যাপ করবি? হয়ে গেছে। অবাক হয়ে কি হয়েছে রে? কিডন্যাপ হয়ে গেছে। কেমনে কি?
তুই তো এখানে, তো কিডন্যাপ কিভাবে হলো? কিডন্যাপার হায়ার করেছিলাম, তারাই করেছে। আমি নিজে কিডন্যাপ করব এটা তুই ভাবলি কিভাবে ডাফার? কই আছে ও এখন? যেখানে থাকার কথা ছিল সেখানেই আছে। তাহলে চল জলদি, নয়তো আবার গন্ডগোল হয়ে যাবে সব। চল। ডাফার খোল বলছি, আমায় খুলে দিয়ে দেখ, এক একটাকে কিমা বানিয়ে ছেড়ে দেব। ম্যাম আপনি শান্ত হন, স্যার আসলেই খুলে দেবো। রাগে ফুঁসতে ফুঁসতে। তোদের স্যারের 14 পুরুষ উদ্ধার হোক, অসভ্য লোক। কোথায় তোদের স্যার? ডাক তাকে। টেরি স্মাইল দিয়ে। আমি এসে গেছি বেবি। শুভ্র ভাই তুমি? জি আমি। তোকে তো বলেছিলাম বিয়ে আমি তোকেই করব, তুই রাজি হলি না। কি আর করা, আই ওয়াজ হেল্পলেস। তুমি এতটা নিচে নামবে ভাবিনি। এবার কি তুমি জোর করে বিয়ে করবা? দরকার হলে তাই। কখনো না, তোমাকে আমি কিছুতেই বিয়ে করব না। গাল চেপে ধরে। আগে তো এই আমার জন্যই পাগল ছিলি, এখন কি সমস্যা? ওই যে আগে মাথার স্ক্রু ঢিল ছিল, এখন ঠিক হয়ে গেছে, তাই এখন আর তোমায় বিয়ে করার মতো বোকামো করতে চাই না। ছাড়ো আমায়। প্লিজ রোদ, সোনা, বোঝার চেষ্টা কর প্লিজ। এমন জেদ করিস না, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। ভালোবাসি রে, খুব ভালোবাসি। 2 দিনে এত ভালোবাসা আসে কোথা থেকে? ভালো তো আগে থেকেই বাসতাম, তুই বলার বা বোঝার সুযোগ দিয়েছিলি কি? আগেই তো হারিয়ে গেলি ধরা ছোঁয়ার বাইরে। তখন আমার সাথে দীর্ঘশ্বাস ছাড়া কিছুই ছিল না। মিথ্যে অজুহাত দিবে না, ছাড়ো আমায়। শুধু ভালোবাসা কেন, ভালোবাসার বাহার এনে দিলেও আমি তোমায় বিয়ে করছি না। ছাড়ো তো, আমার বর নিশ্চয়ই এসে গেছে। ঠাডায় দিব একটা। আমি এখানে তোর হাতে পায়ে ধরছি, আর তুই তোর বর নিয়ে চিন্তায় মরছিস। এত ভালোবাসা, মেরে পুঁতে ফেলবো তোর বরকে। আসিফ, হ্যাঁ দোস্ত বল। কাজী কই? নিয়ে আয় তাড়াতাড়ি, বিয়েটা এক্ষুনি হবে। দোস্ত কাজী রাস্তায়, জ্যামে পড়ছে, এসে পড়বে কিছুক্ষণের মধ্যেই। ওকে। দেখো, ভালো হচ্ছে না বলে দিলাম। বললাম তো করবো না বিয়ে, জোর করছো কেন? ভালোবাসি তাই। ভালোবাসো? মনে আছে বলেছিলাম ভালোবাসার রং গাঢ় লাল। হয়তো আজ তা আমার কাছে, কাল হবে তোমার কাছে, শুধু সময়টা ভিন্ন, আর কিছুই না। সেদিন হেসে উড়িয়ে দিয়েছিলে, তো আজ কি হলো? তোর কথাটা তো সেদিনই বুঝেছিলাম যখন আমায় ছেড়ে দূরে চলে গিয়েছিলি। প্রতিটি মুহূর্তে তোকে মিস করে বুঝেছি ভালোবাসাটা আসলে কি। দূরে থাকাটা কত কষ্টের, শূন্যতাটা কত ভয়াবহ। দেখো শুভ্র ভাই, তখন আমি ভালোবাসতাম, তুমি বাসতে না, আর এখন তুমি বাসো, আমি বাসি না। ইকুয়াল ইকুয়াল। এবার আমায় যেতে দাও প্লিজ। আমি আমার হবু বরকে ভালোবাসি, তোমাকে নয়, প্লিজ। চুপ, একদম চুপ। বিয়ে তো তোকে করতেই হবে, এখন এবং এই মুহূর্তে। সাহেল কাজী এখনো এলো না কেন? এই তো চলে এসেছে বাবা, নো চাপ। কথাটা শুনে পেছনে তাকাতেই শুভ্রর চোখ বেরিয়ে আসার উপক্রম। এ কি ফুপা? শুধু ফুপা না, শুভ্রর বাবা মা সহ আত্মীয় স্বজন সব। কেমনে কি? ওরা কিভাবে জানলো শুভ্রদের লোকেশন? এবার কি হবে? তো তোমরা? খুশি খুশি মুখে। তো ছেলের বিয়ে তো আমরা আসবো না? মানে তোমরা রেগে নেই আমার উপর? রাখবো কেন? আজীব কথা বলিস। আরে ওকে বেঁধে রাখছো কেন? খুলো। আর কাজী সাহেব আসেন আসেন। এবারও যেন সব মাথার ওপর দিয়ে যাচ্ছে তার। হচ্ছেটা কি? বন্ধুদের দিকে তাকিয়ে দেখলো তাদের মুখও হাসি হাসি। আরে এখানে হাসির কিছু হয়েছে নাকি? রোদও মহা খুশি। মা, তোমরা একটু রেগে নেই? আমি যে রোদকে কিডন্যাপ করলাম, বরযাত্রীরা তোমাদের অপমান করেনি? নিজেদের নিজেরা কিভাবে অপমান করব? আমরাই তো বরযাত্রী। মানে? মানেটা খুবই সহজ সরল আর সাবলীল। আজ রোদের বিয়েটা তোর সাথেই ছিল। হোয়াট? জি হ্যাঁ আন্টি, তোর ঘর পরিষ্কার করতে গিয়ে তোর ডায়েরিটা উদ্ধার করে, যেখানে রোদকে নিয়ে তোর প্রেম বাক্যের সরাসরি। হঠাৎ হারিয়ে যাওয়া রোদকে পাওয়ার আশায় যে একের পর এক মেয়েকে রিজেক্ট করছিস, তা বেশ বুঝতে পারে আমাদের ইন্টেলিজেন্ট আন্টি। তারপরেই বিয়ে ঠিক করা হয় রোদের সাথে, কিন্তু রোদ বিয়ে করতে নারাজ, কিছুতেই তোকে বিয়ে করবে না। ওকে হাজার বুঝিয়েও যখন লাভ হলো না, তখন শেষ চেষ্টা হিসেবে তোর ডায়েরিটা পাঠানো হলো ওর কাছে। আর মাইয়া দেখো ইমোশনে ভেসে গিয়ে রাজিও হয়ে গেল, তবে ওর একটা শর্ত ছিল। এ রোহান তুই থাম, এখন আমি বলি। এবার শর্তটা ছিল তোকে যেন বিয়ের কথাটা বলা না হয়, যে তোকে শাস্তি দিতে চাই। তাই সবাই চুপ।
তার মানে তোরা সব জানতি, তাহলে এসব কেন? দোস্ত, এইসব আমাদের করা। তুই বন্ধু হিসেবে হেল্প চাইলি, না করে পারি, তাই তুমুল আগ্রহে হেল্প করলাম। তোর বউকেই তোকে কিডন্যাপ করে এনে দিলাম। দারুণ করছি না? একেই বলে কর্তব্যবোধ। সাহেলের কথা সবাই হেসে উঠল। শুভ্র তো নিজের বোকার মতো নিজের গালে চড় মারতে ইচ্ছে করছে, তার আগে ফাজিল ফ্রেন্ডগুলোকে আছাড় দিতে ইচ্ছে করছে। সে এখন এটা করলো না, প্রেস্টিজের 13টা বাজিয়ে ছেড়ে দিয়েছে ইয়ারগুলো। শুভ্রর প্যাঁচা মুখ আর রোদের হাসি মুখ অবশেষে ক্যামেরা বন্দী হলো, আর ওরাও বন্দী হলো একটা নতুন বন্ধনে, ভালোবাসার পবিত্র বন্ধন। বাসর ঘরে ঢুকে সাহস জোগাতে পারছে না শুভ্র। এক পা এগোলেই পা যেন অটোমেটিক্যালি 2 পা পিছিয়ে যাচ্ছে। কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে বুঝতে পারছে না। আর তার পেছনে দাঁড়িয়ে থাকা এই 10 হারামজাদাকে দেখে ওর কনফিডেন্স লেভেল আরো লো হয়ে আসছে। এমন বন্ধু থাকলে মানুষ তার শত্রুর কাছেও সেফ ফিল করবে কিভাবে? মির্জাফর এক একটা, এদের দাঁত কেলানো দেখে শুভ্রর ইচ্ছে করছে সে যেন ঘুরে দৌড় লাগায় একটা। 1 সপ্তাহ যাবৎ যে সারপ্রাইজগুলো পেয়ে চলেছে, তারপর আর ভরসা রাখতে পারছে না, তাও এদের ওপর। না জানি কি করে রাখছে ভেতরে। তার থেকে বড় কথা রোদ, সেই ছোট্টবেলার কোমলমতি রোদ যে এখন বাঘিনী হয়ে আছে, তার এতদিনে বেশ বুঝে গেছে শুভ্র। এতদিনে কিভাবে পরিবর্তন হলো এভাবে পাচ্ছে না শুভ্র। এই বাঘিনীর হাতেও যে তার নিস্তার নেই সে সম্পর্কে নিঃসন্দেহ শুভ্র। এসব চিন্তায় পড়েই শুভ্র দরজার পাশে ঝিম ধরে দাঁড়িয়ে আছে। এই শালা, তুই যাবি ভেতরে নাকি কিক মারমু? যাচ্ছি তো। তো যা না। কথাটা বলেই সাহেল এক ধাক্কায় শুভ্রকে রুমের ভেতর পাচার করে দিল। শুভ্র হুমড়ি খেয়ে পড়ল। কোনো রকম নিজেকে সামনে নিয়ে বিছানায় গুটি গুটি বসে থাকা রোদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, হাই। কি চাই? কি চাই মানে? কি চাই মানে? এখানে কেন এসেছেন? পাশে বসতে বসতে। তো বাসর ঘরে মানুষ যে কারণে আসে আমিও তাই এসেছি। শখ কত? পুরো 10 বছর আমাকে কষ্ট দেওয়ার পর আসছেন বাসর করতে? আরে কষ্ট তো তুই দিয়েছিস, আমাকে 10টা বছর দূরে ছিলি, বাবা মার সাথে ঠিকই কথা বলেছিস, কিন্তু আমাকে তোর নাম্বারটাও দিতে মানা করে দিয়েছিস। কোথায় আছিস সেটা বলা তো দূরের কথা, শুধু জানতাম তুই দেশে নেই ব্যাস। তাচ্ছিল্যের হাসি দিয়ে, এটাই কি তোমার প্রাপ্য ছিল না? সেই ক্লাস 1 থেকে তোমার পেছনে পাগল ছিলাম, তখন তুমি ক্লাস 8-এ পড়তে। আমি বাচ্চা ছিলাম, কিন্তু তুমি তো বড় ছিলে, বোঝাতে পারতে আমায়। কিন্তু না, বোঝানো তো দূরের কথা, কখনো অবহেলা ছাড়া অন্য কিছু তোমার মনে ছিল আমার জন্য? সব সময় আমায় ফেলে দেওয়ার অন্য জিনিসের মতো ট্রিট করতে, কারণ জানতে এই রোদ তোমার পেছনেই পড়ে থাকবে। সরি রোদ, তখন বুঝতে পারিনি, মাফ করে দে প্লিজ। সরি? জাস্ট একটা সরি? তুমি জানো সেদিনের পর থেকে কত রাত আমি শুধু কান্না করে কাটিয়েছি? ছোট্ট একটা ব্যাপার নিয়ে কতটা নিষ্ঠুরের মতো মেরেছিলে আমায়, তাই চলে গিয়েছিলাম তোমার প্রতি সব ভালোবাসাটুকুকে জেদে রূপান্তর করে। 10টা বছরে একটা বারও ইচ্ছে হয়নি তোমার সাথে দেখা করার, কিন্তু হঠাৎ যখন মামানি বিয়ের প্রপোজাল দিল অবাক হলাম, কিন্তু মেনে নিতে পারিনি। স্ট্রংলি মানা করে দিয়েছিলাম, কিন্তু সিদ্ধান্তটা পাল্টাতে বাধ্য হলাম তোমার ডায়েরিটা পড়ে। কি কাহিনী বলো তো? আমি চলে যেতে এই ভালোবাসা উপচে পড়ছিল নাকি? ডায়েরিতে শুকিয়ে যাওয়া রক্তের ছাপ কেন? ভালোবাসি তোকে কতটুকু জানি না, কিভাবে তাও জানি না, শুধু কষ্টটাই জানি ঠিক কতটা কষ্ট হয়। তুই যখন আমাদের বাসায় আসা বন্ধ করে দিলি, প্রথম দিনটা নিজেকে বুঝিয়েছি আমি অনেক হ্যাপি, কিন্তু পরের দিনগুলো যে এভাবে অসহনীয় হয়ে উঠবে তা ভাবিনি। প্রথমে মন খারাপ, তারপর দম বন্ধ ভাব, যেন গলায় ফাঁস দিয়ে দিয়েছে কেউ। তোর বলা শুভ্র, এই শুভ্র, ও সরি শুভ্র ভাই, তুমি বলো আমায় কি করতে হবে? আমি তোমার জন্য সব করতে পারি। আবার ছাদে দাঁড়িয়ে তোর হঠাৎ বলে ওঠা, বুঝলে শুভ্র ভাই, আমি না আজ নামাজ পড়ে আল্লাহকে বলেছি আল্লাহ যেন তোমার সব রাগগুলো মেঘ করে দেয়। ওই দেখো, ওই সাদা মেঘের মতো। তুমি এত রাগী কেন বলো তো? শুধু শুধু আমায় বকো। তোর সেই ছোট্ট ছোট্ট কথাগুলো শোনার জন্য পাগল হয়ে পড়ছিলাম। সেই মুহূর্তে আমি আর কিচ্ছু বুঝতে পারছিলাম না, শুধু মাথায় একটা কথাই ছিল, তোকে আমার এই মুহূর্তে চাই। শেষমেশ আম্মুকে গিয়ে জিজ্ঞেস করেই নিলাম তোর কথা, তুই কেন আসিস না। আম্মু সাবলীল ভঙ্গিতে বলে দিলেন তুই আর দেশে নেই, কিন্তু কথাটা আমি এতটা সহজে নিতে পারলাম না।
আমার পৃথিবীটা যেন ঘুরে গেল মুহূর্তেই। আমি এমন কিছু আশা করিনি কখনো। বিশ্বাস করতেও কষ্ট হচ্ছিল। সেদিন রাগে দুঃখে হাত কেটে ডায়েরির পাতা ভিজিয়েছিলাম। জানি না কেন, হয়তো তোকে মারার শাস্তি দিচ্ছিলাম নিজেকে। রোদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রর দিকে। শুভ্র প্রত্যেকটা কথা যেন আহত করার মতো ছিল। শুভ্রর চোখে পানি টলমল করছে। একটা মুচকি হাসি দিয়ে দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করলো, মুখ গোমরা করে। কারোর জন্য কেউ অসুস্থ হয়ে যেতে পারে, আমি এটা কোনো কালেই বিশ্বাস করতাম না। কিন্তু জেএসসি পরীক্ষার আগে যখন খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন কেন যেন মনে হচ্ছিল তোকে একবার দেখতে পারলেই আমি সুস্থ হয়ে যাব। একবার তোর মুখে শুভ্র নামটা শুনলেই ব্যথাগুলো দৌড়ে পালাবে। কিন্তু কোনো উপায় ছিল না। তারপর ধীরে ধীরে নিজেকে সামলে নেই, নিজেকে বুঝাই তুই ফিরবি, অবশ্যই ফিরবি। কিন্তু বছর ঘুরে যখন 15 জুলাই আসতো, তখন নিজেকে আটকাতে পারতাম না। এই দিনটাতেই তোকে মেরেছিলাম, যার জন্য তুই আমার থেকে দূরে চলে গিয়েছিলি। ভাবতেই চাপা কষ্ট আর রাগ ঝাপটে ধরতো আমায়। ওই দিন খুব কান্না পেত। ছেলেদের তো কাঁদতে নেই, ওদের স্ট্রং থাকতে হয়, তাই রক্ত ঝরাতাম, নিজেকে শাস্তি দিতাম। দেখ, তোর জন্য এতদিনেও আমি সিঙ্গেল আছি, আর এদিকে সাহেল এক বাচ্চার বাপ হয়ে গেছে। হা 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 হা। জানিস আম্মু রানা এক একটা মেয়েকে কত কষ্টেই না ভাগাতে হয়েছে, আল্লাহ মালুম। তবে সব কষ্ট সার্থক। আমার শেষ বিকেলে তুমি হয়ে এসেছি আমার কষ্টের শেষ বিকেলটাকে রাঙিয়ে দিতে। তুই আজ আমার পাশে, আমার হয়ে আমার সাথে বসে আছিস, ব্যাস তাতেই 10 বছরের কষ্ট উধাও। হ্যাঁ, তুমি তো নকল বউ সেজে থাকা আমার প্রেমেই পড়ে গিয়েছিলে। আমি বেশ বুঝেছি, যেভাবে তাকিয়ে থাকতে আমার দিকে, রোদকে ভালোবাসলে মোটেও প্রেমে পড়তে না। চোখ টিপে। আরে আমি তো কনফিউজ ছিলাম তখন। আমি ভাবছিলাম যদি আমি বিয়ে করেও থাকি তাহলে মেয়েটিকে রোদ নাকি অন্য কেউ। আমি তো রোদ ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা না। আর তাছাড়া চেনার প্রচেষ্টা চালাচ্ছিলাম, বাট তোদের কথাবার্তায় সব কিছু আওলাই যাচ্ছিল, বুঝলি? তো তো কি? চোখ টিপে। আমি কন্টিনিউ করতে পারি আমার বাসর? ভাবতে হবে, ভাববো, চিন্তা করব, তারপর বলবো পারবো কি পারবো না। কি? তাহলে দেখা যাবে ততদিনে সাহেল নাতিপুতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখেই যাচ্ছি। কারণ তখনও তোর ভাবনা চিন্তা শেষ হবে বলে মনে হয় না। তার থেকে 2-3টা গার্লফ্রেন্ড রিজার্ভ রাখতাম। এদিকে তুই ভাবতি ওদিক না হয় আমি ওদের সাথেই খুন করে ফেলব। আমি তো এক পায়ে রাজি, তোর হাতে সবই আদর, সবই ভালোবাসা, তাই এক কথায় মরতেও রাজি। তো মারবি আয়। দূরে গিয়ে বসো বলছি। কেন মারবি না? খুনসুটি ভালোবাসাগুলো চলতে থাকুক এভাবেই অবিরাম গতিতে। ভালোবাসার রঙে রাঙা হোক সবাই। তবে আপাতত আপনাদের এই রুম থেকে যেতে হচ্ছে, কারণ তাদের আজ বাসর রাত। এটা রোদ শুভ্রর শেষ বিকেলের গল্প। সেই গল্পের শেষ বিকেলে মেতে ওঠার অধিকার শুধু তাদেরই। তাই কাবাবে হাড্ডি না হয়ে একটু লাজুক হাসিতেই বিদায় নিন সবাই। ওদের না হয় রাঙা হোক ভালোবাসার রঙে।